আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। পিলখানার ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে তারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, বিজিবি প্রধান ও শহীদ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, নতুন করে কোনো তদন্ত কমিটি গঠন হবে না। অন্তর্বর্তী সরকারের আমলে গঠন হওয়া স্বাধীন তদন্ত কমিটির সুপারিশে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। নির্মম ও নৃশংস পিলখানা ট্র্যাজেডির 17তম শাহাদত বার্ষিকী স্মরণে জাতীয় শহীদ সেনা দিবসের শুরুতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সেনা, নৌ, বিমান বাহিনীর প্রধান, বিজিবি মহাপরিচালক শ্রদ্ধা জানান শহীদদের। এরপর শহীদ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। নীরবে চোখের পানি ঝরে পরিবারের সদস্যদের। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, জঘন্য এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য নতুন করে কোনো কমিশন গঠন নয়। অন্তর্বর্তী সরকারের আমলে স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট ধাপে ধাপে বাস্তবায়ন করবে সরকার। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাদের রিপোর্টে আমি একটা গ্ল্যান্স যা দেখেছি, যেহেতু আজকে কথা বলতে হবে সেই জন্য, তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে প্রায় 70টি মনে হলো। আমি আরও ডিটেল দেখি, সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নে দিই। আর বিচারাধীন যে মামলাগুলো আছে, কিছু আপিল পর্যায়ে আছে, কিছু অ্যাপিলেট ডিভিশনও হয়তো আছে, এই জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে। আর অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। শহীদ পরিবারকে আশ্বস্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, পিলখানা হত্যার যথাযথ বিচার নিশ্চিত করবে সরকার। এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। 2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় অবস্থিত বিডিআর সদর দপ্তরে নারকীয় ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন সেদিন। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশসহ 3 অভিযোগে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুরু হয় এ সাক্ষ্য গ্রহণ। এর আগে গত 18 ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে মামলার বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এছাড়া আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই-এর গোপন বন্দিশালায় গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলাও সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। সকালে জুনায়েদ আহমেদ পলক ও সেনা কর্মকর্তা সহ এসব মামলায় গ্রেফতার মোট 11 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বই যেন স্টলে না আসে, সেদিকে নজর রাখা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। আগামীকাল বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন উপলক্ষে সকালে অমর 21-এ বইমেলা প্রাঙ্গণ পরিদর্শনে এসে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এবার বইমেলায় মব বা যে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই। 300 ক্লোজ সার্কিট ক্যামেরা ও ডগ স্কোয়াড দিয়ে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। এছাড়া ট্রাফিক ব্যবস্থা নিয়ে তিনি জানান, মেলা চলাকালীন যানজট নিরসনে বিভিন্ন স্তরে ট্রাফিক ডাইভারশন থাকবে। ইলেকট্রনিক বইমেলার প্রবেশ মুখে মেটাল ডিটেক্টর এবং আর্ট্রে দ্বারা মানুষের প্রবেশের সময় চেকিংয়ের পাশাপাশি ম্যানুয়াল চেকিং ব্যবস্থাও থাকবে। ধারালো বস্তু, বিস্ফোরক দ্রব্য কিংবা দাহ্য পদার্থ নিয়ে বইমেলায় কেউ প্রবেশ করতে পারবে না। ক্লোজ সার্কিট ক্যামেরা, প্রায় 300 ক্যামেরার মাধ্যমে মেলার ভিতরে এবং চারপাশে
সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। বইমেলার সবশেষ প্রস্তুতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, আগামীকাল তো বইমেলা উদ্বোধন, সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে কিনা, সবশেষ কি তথ্য আছে জানাবেন? সিনথিয়া, যেমনটি বলছিলেন, অমর একুশে বইমেলা 2026 আগামীকাল দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন এবং এমনটি কিন্তু কথা রয়েছে। তবে উদ্বোধনের আগের দিন আমরা যেটি দেখেছি, এখনও কিন্তু অনেক স্টলই পুরোপুরি প্রস্তুত হয়নি। তবে আমরা যে এখানকার কমিটিতে যারা রয়েছেন এবং যারা স্টল মালিক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন, কিছু কিছু স্টল রাতের ভিতরেই সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে এবং বাকি কাজগুলো আসলে কালকে যেহেতু উদ্বোধন, দুপুরে সকালের ভিতরে প্রস্তুত করার একটি পরিকল্পনা চলছে এবং সেই লক্ষ্যেই কাজ করছে। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে ডিএমপির যে অতিরিক্ত পুলিশ কমিশনার রয়েছেন, তিনি কিন্তু এসেছেন। মেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কিন্তু গণমাধ্যমে তিনি কথা বলেছেন। তিনি যেটি জানিয়েছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো বই যাতে মেলার স্টলে বিক্রি করতে না পারে সেদিকে তারা নজর রাখবেন। এবং আপনি জানেন, গত বছর বইমেলায় কিন্তু একটি মবের যে কালচার ছিল, সেই ধরনের কোনো আশঙ্কা এবার নেই তিনি জানিয়েছেন। এছাড়াও যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা পরিস্থিতির যে আশঙ্কা সেটিও কিন্তু নেই বলে জানিয়েছেন। এবং তিনি জানিয়েছেন যারা এখানকার দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু নির্বিঘ্নে মেলা প্রাঙ্গণে ঘুরতে পারবেন এবং তাদের নিরাপত্তায় কিন্তু ডিএমপি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু তৎপর রয়েছে সাদা পোশাকে এবং পোশাক পরিধান করে। তারা কিন্তু তাদের নিরাপত্তা জোরদার করবে বলে এমনটি কিন্তু জানিয়েছে। তো সিনথিয়া, এই ছিল বইমেলা প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ। আজও কর্মব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সকাল 10:30টার পর নিজ দপ্তরে প্রবেশ করেন তিনি। সকাল 11:30টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দুপুর 2টায় স্থানীয় সরকার মন্ত্রী ও তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সরকার প্রধান। এর আগে গতকাল দিনভর চট্টগ্রাম বন্দরে নিউ মরিন কন্টেনার টার্মিনাল চুক্তি বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধন করার বিষয়েও সিদ্ধান্ত হয়। এর আগে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দেখা করেন। 28 তারিখে দলের ইফতার মাহফিলের দাওয়াত দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলে জানান জামায়াত সেক্রেটারি। আমরা এসেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একটু সৌজন্য সাক্ষাৎ এবং আমাদের মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর আয়োজিত ইফতার অনুষ্ঠান আগামী 28 তারিখে, সেটার আনুষ্ঠানিক দাওয়াতপত্রই দিতে এসেছিলাম। এটি মূল বিষয় ছিল। তো আমরা কুশল বিনিময় করলাম, যথেষ্ট সময় নিয়ে পারস্পরিক আলোচনা হলো এবং উনি আমাদের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে ওনার কুশল জিজ্ঞেস করলেন এবং একটু ফোনে আলাপ করার আগ্রহ ব্যক্ত করে সাথে সাথেই তিনি আমার টেলিফোনে উনি আমির জামাতের সঙ্গে কুশল বিনিময় করলেন। দর্শক, আজও প্রধানমন্ত্রী তারেক রহমানের সচিবালয়ে অফিস করার কথা রয়েছে। এ বিষয়ে জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, প্রধানমন্ত্রী কি সচিবালয়ে প্রবেশ করেছেন কিনা, আজকে তার কি কি কর্মসূচি থাকতে পারে, এছাড়া অন্য মন্ত্রণালয়ের কর্মসূচির বিষয়ে তথ্য দিবেন? সিনথিয়া, দিনের শুরুতে আমরা আসলে 3টি কর্ম পরিকল্পনা পেয়েছি প্রধানমন্ত্রীর। তার মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, এলজিআরডি মন্ত্রীর সঙ্গে এবং তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। আপনি জানেন যে দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীরা সৌজন্য সাক্ষাৎ করছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। আর এই সৌজন্য সাক্ষাৎগুলো শুধু সৌজন্য সাক্ষাৎই নয়, এখান থেকেই কিন্তু নানা কর্ম পরিকল্পনা পাচ্ছে, গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও পাচ্ছে মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তো ধাপে ধাপে সবাই আসলে সৌজন্য সাক্ষাৎ করে যাচ্ছেন এবং সকাল 10:30টায় অর্থাৎ সকালেই দিনের শুরুতে সামরিক যে কবরস্থান রয়েছে ওখানে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তার দপ্তরে প্রবেশ করেছেন এবং
শুরুতেই আসলে জামায়াতের সেক্রেটারি জেনারেল এর পক্ষ থেকে সৌজন্য সাক্ষাতের জন্য এসেছিলেন। তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং একটি ইফতার মাহফিলের দাওয়াত করে গেছেন প্রধানমন্ত্রীকে, এবং প্রধানমন্ত্রীর কাছে তিনি সাড়া পেয়েছেন ভালো। তিনি সেখানে উপস্থিত থাকবেন এমনটি বলেছেন। এছাড়া আমরা জানতে পেরেছি প্রধানমন্ত্রী আজ যেসব সৌজন্য সাক্ষাৎ করবেন সেখানে দিক নির্দেশনাও দিবেন, এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল আসলে জানিয়েছেন যে আগামী 12 তারিখ যেহেতু সংসদ, সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং সংসদেই আসলে সব আলোচনা বিতর্কের কেন্দ্রবিন্দু যেন হয় তেমনটি তারা আশা করছেন। তো সিনথিয়া, এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। রমজান ঘিরে বেড়েছে বিভিন্ন পণ্যের দাম, এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। নিয়মিত বাজার মনিটরিং না থাকায় বিক্রেতারা ইচ্ছে মতো দাম বাড়ান বলে অভিযোগ ক্রেতাদের। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, রমজানের বিভিন্ন পণ্যের দামের বিষয়ে বিস্তারিত জানাবেন। হ্যাঁ সিনথিয়া, যেমনটা বলছিলেন, সারা দেশের নয় খুলনায় কিন্তু রমজানের পূর্বে রমজান সম্পর্কিত যে সকল পণ্য রয়েছে সে সকল পণ্যের দাম অনেক বৃদ্ধি পেয়েছিল। তবে রমজানের যত দিন বাড়ছে ততই কিন্তু পণ্যের দাম কমছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমি বেশ অনেক সময় আগেই এসেছি খুলনা নগরীর খালিশপুর পৌর সুপার মার্কেটে, এসে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি। তারা যে কথাটি বলেছে তা যে রমজানের আগে তারা যে পণ্য ক্রয় করেছেন সেই পণ্য যে পণ্য 600 টাকায় ক্রয় করেছেন এখন কিন্তু সেই পণ্য 500 টাকায় চলে এসেছে, অর্থাৎ পণ্যের দাম কমেছে। বিশেষ করে খেজুরের যে মার্কেটটা ঊর্ধ্বগতি ছিল সেই মার্কেট কিন্তু এই মুহূর্তে নিম্নমুখী রয়েছে বলে ব্যবসায়ী জানিয়েছেন। সেই সঙ্গে কিন্তু অন্যান্য যে সকল পণ্য রয়েছে, বিশেষ করে সবজি বাজারও কিন্তু রমজানের প্রথম দিকে, রমজানের আগের 2 দিন অনেক অতিরিক্ত মূল্য ছিল, সেই মূল্য কিন্তু এই মুহূর্তে অনেকটা নিম্নমুখী রয়েছে। আমি কথা বলেছি ব্যবসায়ীর সঙ্গে, তারা যে কথাটি বলেছেন 120 টাকার শসা কিন্তু এখন 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে, টমেটো 30 টাকা, গাজর 40 টাকা, বেগুন 60 টাকা, এবং প্রতি বছর দেখা যায় রমজান মাসে পেঁয়াজ মরিচের দাম বৃদ্ধি পায়, সেটাও কিন্তু এই বছর অনেকটা কম রয়েছে। কিছুক্ষণ আগে যে ব্যবসায়ী বলছিলেন যে প্রতি কেজি পেঁয়াজ 50 টাকা দরে তিনি বিক্রয় করছেন, রসুন 70 থেকে 80 টাকা দরে বিক্রয় করছেন। সব মিলে ব্যবসায়ীদের ভাষায় যে প্রতি বছর রমজানের পুরো মাসটাই কিন্তু তারা অতিরিক্ত দামে বিক্রয় করেন, সেটা কিন্তু এই বছর নেই বলে তারা জানিয়েছেন। আমিও নিজে খোঁজখবর নিয়ে দেখতে পেরেছি যে রমজানের শুরুতে যে সকল পণ্যের দাম অতিরিক্ত ছিল সেই পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে মাংসের বাজারে কথা বলেছে, প্রতি কেজি গরুর মাংস 750 মনির, আপনাকে ধন্যবাদ। বগুড়ার নারায়ণগঞ্জে ব্যাংক কর্মকর্তা সহ 2 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বগুড়ায় মায়ের আশ্রয় মাদক নিরাময় কেন্দ্রে সামিউল ইসলাম শুভ নামের এক রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে শহরের সাবগ্রাম এলাকায় অবস্থিত নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে। শুভ কাহালু উপজেলার বাসিন্দা। নিহতের পরিবার জানায় শুভ দুপচাঁচিয়া জনতা ব্যাংকের 2nd অফিসার হিসেবে কর্মরত আছে। কিছুদিন আগে ছিনতাইকারীর কবলে পড়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, এরপর ডাক্তারের পরামর্শে এখানে ভর্তি করানো হয়। এদিকে তুচ্ছ ঘটনায় নারায়ণগঞ্জের বন্দরে দুলাল নামে এক মাছ বিক্রেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গেল রাতে উপজেলার কেওডালা ওভারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুলাল একই এলাকায় ভাড়া বাসায় থাকত। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।